This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর সবার প্রথমে আনন্দপুরে নাজিরাবাদে নজর রাখতে হবে, কারণ সেখানে ইতিমধ্যে 163 ধারা জারি করা হয়েছে। ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছেছে। আজই নাজিরাবাদে যাওয়ার কথা শুভেন্দু অধিকারী, যে বিষয়টি ইতিমধ্যে আদালত পর্যন্ত গড়িয়েছে। সার্বিক আজকে নাজিরাবাদে ঠিক কি অবস্থা তদন্তের দিক থেকে এবং রাজনৈতিক দিক থেকেও আপডেট দেবে আমার সহকর্মী সায়ন্ত সঙ্গে রয়েছেন। সায়ন্ত, দেখো, আর কিছুক্ষণের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আসার কথা রয়েছে এই নাজিরাবাদের অগ্নিকাণ্ড স্থলে। তার আগে তিনি আসতে পারবেন কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্টের মামলা হয়েছে। তবে সেই যখন টানাপোড়েন চলছে তার আগেই দেখা যাচ্ছে যে বোম স্কোয়াডের আধিকারিকরা এসছেন। তারা যে রাস্তা দিয়ে মূলত বিরোধী দলনেতার আসার কথা, সেখানে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে বা কোনো রকম দাহ্য বস্তু বা বোমা জাতীয় কোনো বস্তু না থাকে তার জন্য তারা আগে ভালো করে খতিয়ে দেখছেন। এবং দেখা যাচ্ছে তারা ইতিমধ্যে যে রাস্তা দিয়ে মূলত যাওয়ার কথা অগ্নিকাণ্ড স্থলে, সেই রাস্তা কিন্তু আশপাশের অংশ ভালো করে তারা পরীক্ষা করেছেন। বিভিন্ন জঞ্জালের স্তূপ রয়েছে, মাটি রয়েছে, মাটির ঢিপি রয়েছে, সেই সব জায়গা কিন্তু তারা ভালো করে পরীক্ষা করেছেন। এবং দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ সেই যন্ত্র, সূর্যেন্দু সেই যন্ত্র দেখাচ্ছে। তারা কিন্তু গোটা রাস্তা কিন্তু এভাবে পরীক্ষা নিরীক্ষা করলেন, যাতে বিরোধী দলনেতা আসার পর যেন এমন কোনো ঘটনা না ঘটে তাতে পরিস্থিতি আয়ত্তের বাইরে বেরিয়ে যায়। এমনকি তুমি জানো যে ঘটনার প্রথম দিন থেকে এই এলাকায় উত্তেজনার পারদ চড়ছে। সব দলনেতা শুভেন্দু অধিকারী আগেও বেশ কিছু কর্মসূচি করেছেন, আমরা সেটা বারবার দেখাই, কোনো মিছিল হয়, সমস্ত কর্মসূচি হয়, কিন্তু এইভাবে বম্ব স্কোয়াডের আগে পৌঁছে যাওয়া কোনো খবর রয়েছে? মানে কেন হঠাৎ করে বম্ব স্কোয়াড সেখানে পৌঁছে গেল, এর গুরুত্ব কতটা, সেটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলো। একদমই, দেখো, এই ধরনের ছবি কিন্তু আমরা আগে কখনো দেখিনি। বিভিন্ন জায়গায় বিরোধী দলনেতা গিয়েছে, কিন্তু কখনো তার আগে এভাবে বোম স্কোয়াডের আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, এই ছবি কিন্তু বিরল। সেই জায়গায় এই ধরনের তারা এসছেন কেন? মূলত যেটা মনে করা হচ্ছে যে প্রথম দিন থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এই পঞ্চায়েতে যেভাবে উত্তেজনার পারদ চড়ছে, তৃণমূল বিজেপির মধ্যে হাতাহাতি হয়েছে, সেখানে বিরোধী দলনেতার গায়ে যদি কোনো আঁচ পড়ে বা আঁচড় লাগে, তাতে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এমনকি এমন কোনো ঘটনা যাতে না ঘটে, যাতে বিধানসভা ভোটমুখী কোনো ঘটনা ঘটলে এই এলাকায় আরও পরিস্থিতি উত্তপ্ত হতে পারে, সেই জায়গা থেকে সতর্কতা হিসেবেই কিন্তু বোম স্কোয়াডের আধিকারিকরা এসছেন। তারা কিন্তু বিভিন্ন জায়গায় খতিয়ে দেখছেন। এমনকি দেখছেন, আমরা সেই খবর এক্সক্লুসিভ ভাবে টিভি9 বাংলাকে দেখাচ্ছি। আজকে শুভেন্দু অধিকারী আর কিছুক্ষণের মধ্যে সেখানে পৌঁছবেন, কিন্তু বম্ব স্কোয়াডের এভাবে পৌঁছে যাওয়া আগে সেরকম নজরে পড়েনি। তবে সতর্কতামূলক পদক্ষেপ, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে। তোমার কাছে কি আপডেট রয়েছে? তার পাশাপাশি মৃতদেহ যে পাওয়া গিয়েছে, বলা যায় দেহাংশ পাওয়া গিয়েছে, সেটা 26 জনের, কিন্তু কি অবস্থা, কতজনের মৃত্যু হয়েছে সেটা এখনো পর্যন্ত ধোঁয়াশায় ভরা রয়েছে। আনন্দপুরের নাজিরাবাদে এই গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কতজনের মৃত্যু সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কি করা হচ্ছে, কি আছে পুলিশের হাতে, এই বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে সুজয়, আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছেন। সুজয়, ধোঁয়াশা তো এখনো রয়েছে, কিন্তু পুলিশ এই ধোঁয়াশা কাটানোর জন্য কি করছে? পুলিশের হাতে এখন প্রমাণাদি হিসেবে কি আছে, কি তথ্য সংগ্রহ করছে বা প্রমাণ সংগ্রহ করা হচ্ছে? দেখো, প্রথমে তোমাকে সেই নোটিশটা দেখায় যে কারণে শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। একদম নাজিরাবাদের যেখানে যে গোডাউনে আগুন লেগেছে, সংলগ্ন এলাকায় বিএনএস 163 ধারা জারি করা হয়েছে। সেই যে নোটিশ, সেই নোটিশ একদম স্পষ্টত বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় সাটিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যেহেতু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে এসডিও, তার কাছে পুলিশকে আবেদন করতে হয় এবং পুলিশ আবেদন করলে সেটা অনুমোদন করে এসডিও। সেই এসডিওর সেই আদেশ এবং এসডিওর সেই কাছে যে আবেদন, সেই আবেদনের কপি এই এলাকায় সাটিয়ে দেওয়া হয়েছে এবং যেটাকে ঢাল করে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে যেমন এই ছবিটা দেখাবো, অন্য পাশাপাশি আমার সহকর্মী দীপঙ্কর জানাকে বলবো, এই যে ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপ সরানোর কাজও আজকে জোর কদমে চলছে। আজকে তৃতীয় দিন ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে এবং আজকে তৃতীয় দিনে আমরা দেখছি কলকাতা পুরসভা যে ডেমোলিশন টিম, তারা আজকে একটা বিশেষ একটা হাইড্রোলিক প্রযুক্তির মাধ্যমে আজকে তারা সেই উদ্ধার কাজটি করছে। তারা ক্রেন নিয়ে এসছে, যেটা হাইড্রোলিক ল্যাডার সম্পন্ন ক্রেন। সেখানে পুরসভার কর্মীরা সেই ল্যাডারে উঠছেন, সেখান থেকে গ্যাস কাটার মাধ্যমে টিন এবং লোহার যে অংশগুলো বেঁকে ভেঙে নিচে নেমে গিয়েছে, সেই অংশগুলি সরিয়ে ফেলা হচ্ছে। তার কারণ এখনও পর্যন্ত দেহ বা দেহাংশ উদ্ধার হয়েছে 21টি, বাকি 27টি মিসিং ডায়েরি হয়েছে থানায়।
সুতরাং বাকি যে 6 জনের দেহ বা দেহাংশ সেগুলি এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যে অংশটি সরানো হচ্ছে, পুলিশের আশঙ্কা যে এই অংশে দেহ বা দেহাংশ বা হাড়ের পোড়া ছাই মিলতে পারে, সেই কারণে এই অংশগুলি কেটে সরানো হচ্ছে যাতে এখানে সার্চ অপারেশন করানো যায় পুলিশ এবং দমকলকে দিয়ে। এবং আজকে তৃতীয় দিনে তারা চাইছে এই অংশটা সার্চ করে ফেলতে, তার কারণ বাকি যে অংশে দেহ বা দেহাংশ থাকার সম্ভাবনা ছিল সেগুলি ইতিমধ্যেই সরানো হয়ে গিয়েছে। সুতরাং এই জায়গা থেকে সরানো হওয়ার পর তার পরবর্তীতে যদি দেহ বা দেহাংশ পাওয়া যায় সেগুলি যেমন উদ্ধার করা হবে, তার পাশাপাশি ফরেন্সিক বিশেষজ্ঞরাও দ্বিতীয়বার আসবেন এই জায়গাগুলি থেকে নমুনা নিতে এবং ঘটনাক্রমটা জানার জন্য। যারা বেঁচে রয়েছেন, যারা জখম হয়েছেন, পালাতে সক্ষম হয়েছিলেন, তাদেরকে ঘটনাস্থলে নিয়ে এসে নমুনা সংগ্রহ করাবে ফরেন্সিক বিশেষজ্ঞরা। ফলে সব মিলিয়ে ধন্যবাদ। আনন্দপুরের এই যে গোডাউন, সেই গোডাউন থেকে পোড়া গন্ধ বেরোচ্ছে এবং একের পর এক দেহাংশ সেখান থেকে উদ্ধার হচ্ছে। ইতিমধ্যে 21টি দেহাংশ উদ্ধার হয়েছে, তার মধ্যে গতকালই 16টি দেহাংশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক রয়েছেন, আমি সৌভিকের কাছে চলে যাবো। সৌভিক, যত সময় যাচ্ছে ততই এখানে যেন পোড়া গন্ধ আরো বেরোচ্ছে এবং এর পাশাপাশি দেহাংশ আরো বেশি উদ্ধার হচ্ছে। লেটেস্ট কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে গতকালকে 16টি দেহ নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি আলিপুর কাটাপুকুর যে মর্গ, সেই মর্গের একদম সামনে। এইখানেই কিন্তু সেই দেহগুলিকে রাখা হচ্ছে। আজকের সকালবেলায় 5টি দেহ এসছে, এই নিয়ে টোটাল 21টি দেহ আসলো। গত 16টি দেহর কিন্তু ময়নাতদন্ত ইতিমধ্যে সম্পন্ন হয়েছে এবং যে 5টি অর্থাৎ আজকে সকালবেলায় উদ্ধার করার পর তাদেরকে নিয়ে আসা হয়েছে, দেহ নিয়ে আসা হয়েছে, সেগুলোরও কিন্তু আজকের ময়নাতদন্ত হবে। এবং যেমনটা সুজয় জানাচ্ছিল যে যেহেতু উদ্ধার কার্য গতিতেই চলছে এবং সেই ধ্বংসস্তূপ থেকে কিন্তু আরো বেশ কয়েকজনের দেহ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই যে দেহগুলি, সেই দেহগুলির অবস্থা এতটাই খারাপ, প্রত্যেকটাকে কিন্তু প্লাস্টিকের মধ্যে করে নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে পোস্টমর্টম হচ্ছে। পরবর্তীকালে এখান থেকে নমুনা সংগ্রহ, যারা নিজেদের পরিবারের লোকজনের দাবি করছে তাদের যে ডিএনএ টেস্টের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও কিন্তু এখান থেকে শুরু হবে। ইতিমধ্যে কিন্তু 21 জনকে নিয়ে আসা হয়েছে, 16 জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং আজকে সকালবেলা যে 5 জনকে নিয়ে আসা হয়েছে সেই 5 জনেরও কিন্তু আজকে পোস্টমর্টম হবে। ধন্যবাদ তোমাকে। এদিকে আনন্দপুরে 163 ধারা জারি করা হয়েছে। আপনারা নোটিশ দেখছিলেন যে কিছুক্ষণ আগেই প্রশাসনের তরফ থেকে এই নোটিশ যেটা সাটানো হয়েছে সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছিলাম। অর্থাৎ যেটা 144 ধারা বলে আমরা আগে জানতাম, সেই বিএনএস 163 ধারা জারি করেছে প্রশাসন। অর্থাৎ জমায়েতে একটা নিষেধাজ্ঞা। দগ্ধ গুদাম সংলগ্ন এলাকার 100 মিটারের মধ্যে 5 জন বা তার বেশি জমায়েতেই নিষেধাজ্ঞা। অগ্নিকাণ্ডের 3 দিন পরে কেন প্রশাসন এই তৎপরতা নিল, এটা প্রশ্ন এখন। তদন্তে কোনো রকম বিঘ্ন এড়াতে আর আইন শৃঙ্খলা ঠিক রাখতে এই সিদ্ধান্ত বলে দাবি করা হচ্ছে পুলিশ প্রশাসনের তরফ থেকে। 30শে মার্চ অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়ম বহাল থাকবে। অগ্নিকাণ্ডের 3 দিন পর 163 ধারা জারি নিয়ে বিরোধীরাও প্রশ্ন তুলছেন। বিরোধী দলনেতার ঠিক কর্মসূচি আছে, আজকে তার যাওয়ার কথা রয়েছে, বিধায়কদের প্রতিনিধি দল নিয়ে যাওয়ার কথা, কিন্তু তার আগেই এই পদক্ষেপ প্রশাসনের, যা বিতর্ক তৈরি করেছে। আমরা আপনাদেরকে আগে জানিয়েছিলাম যে শুভেন্দু অধিকারী তার একটা প্রতিনিধি নিয়ে যাওয়ার কথা, মিছিল করে যাওয়ার কথা আনন্দপুরে, কিন্তু সেই মিছিলে কোনো রকম অনুমতি দেয়নি নরেন্দ্রপুর থানার পুলিশ। আর সেই কারণে এবার আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। আনন্দপুর যেতে চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর। মামলা দায়েরের অনুমতি বিচারপতি শুভ্রা ঘোষের। আজ দুপুর 2টোয় শুনানির সম্ভাবনা রয়েছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শ্রাবন্তী। শ্রাবন্তী, ঠিক কি আবেদন করা হয়েছে? দেখো শর্মিষ্ঠা, আনন্দপুরের যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সেখানে আমরা দেখেছি শাসক দলের একাধিক নেতা, তিনি মেয়র হতে পারেন, তিনি পরবর্তী দিন দমকল মন্ত্রী সুজিত বসু হতে পারেন, অরূপ বিশ্বাস, তারা প্রত্যেকে গেছেন। অথচ শুভেন্দু অধিকারী যখন যাচ্ছেন তখন সেখানে 163 অর্থাৎ 144 ধারা জারি করা হয়েছে। বিএনএসের 163 ধারা, সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। শীতলা মন্দির অবধি মিছিল করতে চান শুভেন্দু অধিকারী, এই নিয়ে তিনি অনুমতি চেয়েছেন। আজকে বেলা 2টোর সময় বিচারপতি শুভ্রা ঘোষ এই মামলাটি শুনবেন এবং তারপর আদৌ অনুমতি মেলে কিনা সেই বিষয়টি দেখা হবে। তবে নিশ্চিতভাবে প্রশ্ন, প্রত্যেকটি মিছিলের জন্যই কি বিরোধী দলেদের বারবার হাইকোর্টের দ্বারস্থ হতে হবে? শর্মিষ্ঠা,
একদম, অনেক ধন্যবাদ শ্রাবন্তী। সত্যি আগে বেশ কয়েকটি কর্মসূচিতে এরকম পুলিশের পক্ষ থেকে অনুমতি না মেলায় তা বারবার আদালতের দ্বারস্থ হতে হয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বকে। তারপর সেখান থেকে অনুমতি নেওয়ার পর তারা তাদের কর্মসূচি করেছেন। তারপর আজকে দুপুর 2টোর শুনানিতে ঠিক কি হয় সেদিকে আমাদের প্রত্যেকের নজর থাকছে। নরেন্দ্রপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মিছিল এবং সেই মিছিলে অনুমতি মিলল না। পুলিশের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি বলে জানা যাচ্ছে। নাজিরাবাদে ঘটনাস্থল পরিদর্শন করবে বিরোধী দলনেতার নেতৃত্বের বিজেপি বিধায়কদের 20 সদস্যের টিম। তারপর মহামায়াতলা থেকে নরেন্দ্রপুর থানা পর্যন্ত মিছিল করে ডেপুটেশন কর্মসূচি। বিশৃঙ্খলা এবং যানজট সৃষ্টি হতে পারে এই চুক্তিতেই বিজেপির কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ। বিরোধী দলনেতার নেতৃত্বে 20 সদস্যের বিজেপি এমএলএ লেজিসলেচার পার্টি ওই এলাকায় কালকে যাবে প্লেস অফ অকারেন্স ভিজিটের জন্য। পরিদর্শনের পরে আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে বিজেপি এই এত বড় ঘটনার প্রতিবাদ করব। তারপরেও যদি ওরা ব্যবস্থা না নেয়, নিখোঁজ পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী দলনেতা যেখানে যাওয়ার দরকার হলে সচিবালয়ের সামনে গিয়েও যদি নিখোঁজ পরিবারকে নিয়ে বৃহত্তর ধর্ণা অবস্থান করতে হয়, ভারতীয় জনতা পার্টি সে কাজ করবে, এটুকু আমি আশ্বস্ত করতে